অন্যান্য যারাই ছিলেন বড় প্রজ্ঞাবান রাজনীতিবিদ যারাই ছিলেন, তারা কিন্তু বাংলাদেশের এই অগ্রযাত্রার দিকে তারা তাদের মনোনিবেশ করেছিল, যার কারণে অর্থনৈতিক ভিতটা শক্তিশালী হতে শুরু করে। এবং 1996-এর পরে 2001 সালে যখন বিএনপি আবারও ক্ষমতায় আসে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে, অর্থাৎ সংসদের যেটি বলা যায় যে 2/3 মেজরিটি নিয়ে যখন বিএনপি আবারও ক্ষমতায় আসে, তখন অবশ্য অন্যান্য জোট সঙ্গীরাও ছিল, জামাত সহ 4 দলীয় জোট। তো সেই সেবার ক্ষমতায় এসে বিএনপি রাষ্ট্র গঠনের দিকে এবং অর্থনৈতিক ভিত মজবুত করার দিকে সবচেয়ে বেশি মনোনিবেশ করে। এবং তখনকার যে রাজনৈতিক পরিবেশ ছিল, কিছুটা পরমত সহিংস রাজনীতি ছিল। এখন সেই রাজনীতির প্রেক্ষাপটে বিরোধী দলের যারা তৎকালীন আওয়ামী লীগ এবং অন্যান্য দল যারা ছিল, তারা রাজপথে রীতিমতো আন্দোলন সংগ্রাম বা তারা তাদের দাবিগুলো ঠিকঠাক মতো অন্তত প্রকাশ করতে পারত। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি রাজপথে নামতে পারত। সময়ের যে পরবর্তী প্রেক্ষাপট আমরা দেখেছি, সেনা সমর্থিত যে তত্ত্বাবধায়ক সরকার অর্থাৎ ফখরুদ্দিন আহমেদের যে সরকারটি আসে, সেই সরকার এসে বাংলাদেশের এই দ্বিদলীয় বৃত্ত বা আওয়ামী লীগ বিএনপির এই যে পর্যায়ক্রমে একে একে রাজনীতিতে বা ক্ষমতায় ফিরে আসা, এই বৃত্তটি ভাঙতে চেয়েছিল। এবং তারই ফলশ্রুতি সেই বিখ্যাত -2 ফর্মুলা তারা অ্যাপ্লাই করতে চেয়েছিল। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে দেশের বাইরে পাঠাতে তারা সক্ষম হয়। এই সময় কিন্তু বেগম জিয়ার 2 ছেলে তারেক রহমান এবং আরাফাত রহমান কোকোর উপর নির্যাতন করা হয়, তাকে কারাবন্দী করা হয়। কারাবন্দী করার পরেও তিনি ভেঙে পড়েননি এবং অতীতে যেরকম লড়াই সংগ্রাম বা আন্দোলনে তিনি যেরকম আপোষহীন মনোভাব দেখিয়েছেন, ঠিক একই রকম 111-এর সময়ও কিন্তু তিনি আপোষহীন মনোভাব দেখিয়েছেন এবং তিনি বলছিলেন যে তৎকালীন সরকারকে কোনোভাবেই তিনি দেশ ছেড়ে যাবেন না। এবং যদিও পুত্র আরাফাত রহমান কোকো এবং তারেক রহমানের সুচিকিৎসার জন্য তিনি শেষ পর্যন্ত তার কনসার্ন নিয়েই তাদেরকে দেশের বাইরে পাঠানো হয়। তারেক রহমান এই সময় নির্যাতিত হন ব্যাপকভাবে কারাগারে এবং 2008 সালে তাকে দেশের বাইরে অর্থাৎ ইংল্যান্ডে চলে যান তিনি চিকিৎসার জন্য প্যারোলে মুক্তি নিয়ে। এবং আরাফাত রহমান কোকোকে মালয়েশিয়াতে পাঠানো হয়। এবং তিনি প্রধানমন্ত্রী থাকা অবস্থায় বা তার পরবর্তীতে যেভাবে কারারুদ্ধ হলেন এবং তার ছেলেদের উপর যেভাবে নির্যাতন করা হলো, তারপরেও তিনি কোনো আপোষকামিতার মধ্যে যাননি। যার ফলশ্রুতি আমরা দেখেছি 22 আগস্ট 2008 সালে যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনের সূত্রপাত হয়েছিল এবং এর পরবর্তীতে সেই আন্দোলন থেকে তত্ত্বাবধায়ক সরকারের তখনকার সরকার আসলে বুঝতে পেরেছিল বাংলাদেশের রাজনীতি থেকে আসলে কখনো -2 ফর্মুলা সেটি সম্ভব নয় এবং তারা নির্বাচন দিতে বাধ্য হয়েছিল। এবং সেই নির্বাচন নিয়ে অবশ্য 2008 সালের ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কিছু কথা উঠেছিল, যদিও খালেদা জিয়া পরবর্তীতে বিভিন্ন সময়ে বলেছিলেন যে বাংলাদেশের গণতন্ত্রের স্বার্থে তিনি সেই নির্বাচন মেনে নিয়েছেন। এবং তারই ফলশ্রুতি দীর্ঘ আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দীর্ঘ সময়ের জন্য একটা ফ্যাসিবাদী শাসনের দিকে পতিত হয় এবং 2014 সালে বিনা প্রতিদ্বন্দ্বী